দর্শক, এবারে রয়েছে দেশের আইটি খাত নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস অর্থাৎ বেসিসের সভাপতি মাহবুব জামান। কথা বলছি তার সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের একুশে বিজনেসে। ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা একটু প্রথমে আইটি খাতের অবস্থানে শুনি যে টোটাল ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বা ডিজিটাল বাংলাদেশ হওয়ার পথে আমরা কতদূর, টেকনোলজি আমাদের কি অবস্থা রয়েছে? আসলে বর্তমান সরকার এটা তার তৃতীয় বাজেট। তো যখন নির্বাচনে অংশগ্রহণ করলো তখন ডিজিটাল বাংলাদেশ ঘোষণা এবং রূপকল্প 2021 সাল এটা কিন্তু আমাদের তরুণ প্রজন্মকে সাংঘাতিকভাবে উৎসাহিত করেছিল এবং সেই উচ্ছ্বাসের একটা প্রতিফলন ইলেকশন রেজাল্টে ছিল। এবং আমার মনে হয় যে যে দেশে 65% মানুষ 25 বছরের নিচে অর্থাৎ তরুণ প্রজন্ম, তারা এই টেকনোলজিটাকে যদি এমব্রেস করে, আলিঙ্গন করে, তাহলে আমাদের এই ডেভেলপমেন্ট থ্রু টেকনোলজি সেটা করা সম্ভব। সেদিক থেকে আমাদের লোকাল মার্কেট অর্থাৎ স্থানীয় বাজারে আইটির ব্যবহার বেড়েছে, আইটির প্রয়োজনীয়তাটা উপলব্ধি করছে, সরকারের দিক থেকেও উৎসাহ আছে এবং আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, কর্পোরেট হাউসেস, ব্যাংকস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, তারাও কিন্তু আইটি ব্যবহার করছে। কাজেই বাজার, লোকাল বাজারটা বেড়েছে। দ্বিতীয় হচ্ছে যে গত বছর 25শে ডিসেম্বর আমরা একটা বড় ধরনের স্বীকৃতি পাই আন্তর্জাতিকভাবে। আন্তর্জাতিক বাজারে আউটসোর্সিং এর জন্য যে 30টা দেশ অর্থাৎ গার্টনার কনসাল্টিং কোম্পানি, তারা প্রতি বছর একটা রেটিং করে 30টা দেশের মধ্যে বাংলাদেশকে এই প্রথমবারের মতো বাংলাদেশ সেখানে ঢুকলো। কাজেই সেদিক থেকে আউটসোর্সিং ওয়ার্ল্ডেও কিন্তু আমাদের অবস্থানটা ভালো হয়েছে। আচ্ছা, সম্প্রতি আপনারা বাজেট নিয়ে আলোচনা করেছেন এনবিআর অর্থমন্ত্রী সবার সঙ্গে, তো অর্থমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হয়েছে সেখানে কি কি বিষয় নিয়ে আপনারা মূলত কথা বলেছেন? আসলে বাজেটটাকে আমরা দেখি যে আসলে রূপকল্প 2021, ডিজিটাল বাংলাদেশ, এটা প্লাস আইসিটি যে পলিসি নিয়ে তো আমরা এবারে বাজেটের কে কেন্দ্র করে অর্থমন্ত্রী মহোদয় এবং আমাদের কনসার্ন যে মিনিস্ট্রি, সায়েন্স অ্যান্ড আইসিটি মিনিস্ট্রি এবং এনবিআর, তাদের সাথে কথা বলেছি। আমরা মনে করি যে ইতিমধ্যে এটা হচ্ছে থার্ড বাজেট এই ডিজিটাল বাংলাদেশ। প্রত্যেক বাজেটেই কিন্তু একটা প্রতিফলন থাকা দরকার যে আমরা ডিজিটাল বাংলাদেশ করতে চাই, আমরা টেকনোলজি সম্প্রসারণ ঘটাতে চাই ইত্যাদি। তো সেদিক থেকে গত দুইটা বাজেটেও ছিল, কিন্তু এবারে আমরা খুব কনক্রিটলি কতগুলো প্রপোজাল দিয়েছি। এক নম্বর হচ্ছে যে ইতিমধ্যে জাতীয় আইসিটি পলিসি 2009 অনুমোদন হয়েছে। সেই পলিসিতে 158 নম্বর যে, এবং এই পলিসিটা হচ্ছে খুব ইন্টারেস্টিং যে দিস ইজ দ্য, আমার মনে হয় যে দিস ইজ দ্য অনলি পলিসি যেখানে অ্যাকশন আইটেম সহ অর্থাৎ 306টা অ্যাকশন আইটেম করা হয়েছে। এখন সেগুলোর থেকে আমরা প্রায়োরিটাইজ করছি যে কোনটা অগ্রাধিকার পাবে। সেক্ষেত্রে 158 নম্বর অ্যাকশন আইটেমে আছে যে আইসিটি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অথরিটি একটা করা হবে, এবং আমার মনে হয় যে সেটা করলে কিন্তু আইসিটি অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি সেক্টর এটা ডেভেলপ করবে। এবং 159 নম্বর অ্যাকশন আইটেমে আছে যে এই অথরিটিটা কার্যকর করার জন্য 700 কোটি টাকা অর্থাৎ আইসিটি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ফান্ড সেটা তৈরি করা হবে। আমরা এবারের বাজেটে আমরা মনে করি যে এই অথরিটিটা তৈরি করার জন্য একটা বাজেট বরাদ্দ থাকা দরকার, এবং এই অথরিটিটা শুরু হওয়ার জন্য অন্ততপক্ষে 700 কোটি টাকার 10% অর্থাৎ 70 কোটি টাকার বরাদ্দটা থাকা দরকার। এটা আমরা খুব কনক্রিটলি প্রপোজালটা দিয়েছি। সেখানে আর কি নিয়ে আলোচনা? দ্বিতীয় হচ্ছে যে আসলে আমাদের আইসিটি প্রফেশনালস, আপনারা দেখবেন যে আসলে গত 10 বছরে বিজ্ঞানে পড়াশোনার হারটা কিন্তু খুব কমে গেছে, এবং এখন যখনই ইন্ডাস্ট্রি বাড়ছে, আন্তর্জাতিক বাজারে আমরা স্টেপ ইন করছি, আমরা কিন্তু এই আইসিটি প্রফেশনালসের সংকটটা বুঝতে পারছি। এবং সেই কারণে আমরা বহুদিন যাবতই চাচ্ছি যে আমরা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনস অর্থাৎ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইউনিভার্সিটির একটা ব্লেন্ডিং হওয়া দরকার, একটা মেল বন্ধন করে ওঠা দরকার। এবং সেখানে যাতে ইন্ডাস্ট্রি যেই রিকোয়ারমেন্টটা চায় ইউনিভার্সিটি থেকে সেটা আসতে পারে, সেখানে একটা মানে ওভারল্যাপিং দরকার। এবং সেই কারণে আমরা মনে করি যে ক্র্যাশ প্রোগ্রাম হিসাবে আগামী 2 বছরে 10,000 আইসিটি প্রফেশনালস তৈরি করার জন্য আমরা বেসিস ইনস্টিটিউট ফর টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট BITM এটা করতে চাচ্ছি। এবং সেটার জন্য আমরা কনক্রিটলি একটা 50 কোটি টাকার বাজেট বরাদ্দ রাখার কথা প্রপোজ করেছি। যদি হয় তাহলে আমরা শুধু ইন্ডাস্ট্রি উপকৃত হবে না, ইন্ডাস্ট্রি এবং
ইউনিভার্সিটি সবাই উপকৃত হবে এবং সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্স, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটসরা তারা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আসতে পারবে। আচ্ছা। তৃতীয় হচ্ছে যে আমাদের নেচারটা এরকম যে আমরা নলেজ বেজ ইন্ডাস্ট্রি, তো কাজে নলেজ শেয়ার করতে হয়, আমাদের নলেজের রিসোর্স গুলো শেয়ার করতে হয়। থার্ড হচ্ছে আমাদের কতগুলো কমন মানে ফ্যাসিলিটিস দরকার হয়, অর্থাৎ আনইন্টারাপ্টেড পাওয়ার, হাই ব্যান্ডউইডথ, যে কারণে আমরা কিন্তু সবসময় বলি যে সফটওয়্যার টেকনোলজি পার্ক করা দরকার। তো ঢাকায় আমরা জনতা টাওয়ারটা গত 3রা আগস্ট ডিজিটাল টাস্ক ফোর্সের মিটিং এ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে এটাকে অনুমোদন করেছেন যে জনতা টাওয়ার, যেটা একটা পরিত্যক্ত ভবন ছিল, সেটা বাংলাদেশের প্রথম আইসিটি অর্থাৎ সফটওয়্যার টেকনোলজি পার্ক হবে। তো সেটা কাজ আগাচ্ছে, কিন্তু এই কাজটাকে দ্রুত গতি করার জন্য একটা বাজেট বরাদ্দ থাকা দরকার। এখন আসলে প্রকৃতপক্ষে সায়েন্স অ্যান্ড আইসিটি মিনিস্ট্রি তারা একটা কর্মসূচির ভিত্তিতে এই কাজটা করতে চাচ্ছেন। তো সেটার জন্য আমরা মনে করি যে এটা করার জন্য, এবং ঢাকায় আরো 3টা সফটওয়্যার টেকনোলজি পার্ক সেটা করার জন্য। কারণ উদাহরণে আমরা বলি যে আমাদের 700টা কোম্পানি আছে, যদি সরকারের অগ্রাধিকার এই আইসিটি ইন্ডাস্ট্রি, কিন্তু শত অগ্রাধিকার থাকলেও কিন্তু এখানে ওই আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই বা হাই ব্যান্ডউইথ এই 700টা জায়গায় দেওয়া কিন্তু কঠিন। যদি এই 700টা কোম্পানি 7টা বিল্ডিং এ থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু 100টা কোম্পানি যদি এক জায়গায় থাকে, তো এই 7টা বিল্ডিং কে ইয়ারমার্ক করে দেওয়া যায় যে এখানে আনইন্টারাপ্টেড পাওয়ার থাকবে। ওকে, আমরা তাহলে একটা বিরতি নিয়ে ফিরে এসে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই। দর্শক, এবার একটা বিরতি নিচ্ছি, ফিরে আসবো এক্ষুনি, আমাদের সাথে থাকুন।